ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে বাজেট কেমন হয়েছে এবং তার মধ্যে কয়েকটি পয়েন্ট যেগুলো ছিল মার্কেটের জন্য, আমাদের স্টক মার্কেটের জন্য, যে ট্যাক্সেশন যে ব্যাপারটা, এসটিটি, লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এবং যদি বিশেষ করে দেখি ফরেনার যারা আমাদের মার্কেটে ইনভেস্ট করে তাদের জন্য ট্যাক্স কমে যাওয়া, বাট এলটিসিজি, এসটিসিজি, দ্যাট মিনস শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন যে ট্যাক্স সেটাকে বাড়ানো, এই সবগুলোকে মার্কেট কিন্তু ঠিকভাবে নেয়নি। বাট মার্কেটে এতটা ফল কেন হয়নি তার কারণ হিসেবে আমি গতকাল পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সঙ্গে একটা চার্ট শেয়ার করেছিলাম যে প্রত্যেক মাসে আমাদের মার্কেটে কত টাকার ইনফ্লো হচ্ছে থ্রু এসআইপি। এটা একটা বড় কারণ যে গতকাল আমরা মার্কেটে দেখেছিলাম যে এফআইআই তরফ থেকে ক্যাশ মার্কেটে, ফিউচার মার্কেটে, অপশন মার্কেটে এবং স্টক অপশন, ইন্ডেক্স অপশন সব জায়গাতেই সেলিং ছিল এবং গতকাল আমরা দেখেছিলাম ডিআইয়ের কিছু বাইং ছিল। আজকেও যদি ক্যাশ মার্কেটে দেখেন তাহলে ক্যাশ মার্কেটে এফআইআর আজকে ক্যাশ মার্কেটে সেলিং হচ্ছে 5,000 কোটি টাকার উপরে। আমি এখনও পর্যন্ত যখন আমি ভিডিও বানাচ্ছি এখনও পর্যন্ত ফিউচার মার্কেট, এফএনও মার্কেটের ডেটা আসেনি, বাট ক্যাশ মার্কেটে এফআইআই আজকে সেল করেছে 5,130 কোটি টাকা, এত কোটি টাকা, ঠিক আছে। সেখানে ডিআইআই কত বাই করেছে? ডিআইআই বাই করেছে 3,137 কোটি টাকা, ঠিক আছে। দ্যাট ইজ মার্কেট পড়বে কী করে? মার্কেট যখনই পড়ছে দেখুন তখনই কিন্তু এখানে কেউ না কেউ বাই করতে আসছে। এবার এফআইআই যদি বলেন, আপনি যদি বলেন যে এফআইআই জন্য যে ট্যাক্স যদি কম হয় তাহলে এফআইআইরা কেন এখানে বাই করছে না? দেখুন এফআইআইরা সবসময় মানে যে এফপিআই বা এফআইআই বলেন, দ্যাট মিনস ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার যারা আছে তারা সঠিক সময়ে সঠিক ভ্যালুয়েশনে তারা বাই করে। আমাদের মার্কেটের নেই কোনো টেকনিক্যাল, আমাদের মার্কেটের নেই কোনো ফান্ডামেন্টাল। যদি পি রেশিওর বেসিসে দেখেন, প্রাইস টু আর্নিং রেশিও, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু কোনো মানে জায়গা নেই যে যার বেসিসে আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন। যদি স্টকের দেখুন সিম্পল স্টক মার্কেটের ফান্ডা কি, আপনি কোনো একটা কোম্পানি যখন স্টক মার্কেটে এনলিস্ট হয়, এনলিস্ট কেন হয়? তার কাছে ধরুন এই টাকাটা আছে, সেই টাকাটাকে আরও বাড়াতে চায়, তাহলে তো সে বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারবে। বিজনেস যখন সে এক্সপ্যান্ড করবে, যদি সেই বিজনেসটা ধরুন আগের 100 টাকার বিজনেস ছিল এবং সেটা যদি 1,000 টাকা করতে পারে, এবং এই টাকাটা কাদের কাছ থেকে নিচ্ছে? পাবলিকের মানি। আমি খুব একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সঙ্গে বোঝাচ্ছি। ধরুন 100 টাকা ক্যাপিটাল থেকে 1,000 টাকা বা 500 টাকা করেছে, এবং যদি 500 টাকার সে বিজনেস হয় তাহলে এখন তার কী হবে? বিজনেস বাড়বে, প্রফিট বাড়বে, আর্নিং বাড়বে। সেরকম কিছুটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। আর্নিং বাড়ছে না, জাস্ট কোম্পানি বড় হচ্ছে। টাকাটা যাচ্ছে কোথায়? থ্রু এসআইপি। তার মানে কি সঠিক ভ্যালুয়েশন নেই মার্কেটে। তো যাই হোক, এগুলো আমি বললে আপনি বললে কিছু হবে না। মার্কেট যদি ওঠে, আমরা যদি ইন্টারে ট্রেড করি, ইন্টারে ট্রেডিং প্ল্যান এভাবেই করব। বাট এফআইআই কেন সেল করছে মার্কেটে? তার একটা কারণ হচ্ছে মার্কেটে সঠিক ভ্যালুয়েশন নেই এখনও পর্যন্ত স্টকে। আজকে যদি আমরা মার্কেটে দেখি, ব্যাঙ্ক নিফটি একটা টাইমে 1000 পয়েন্টের বেশি ফল হয়, এবং আমি সকালবেলাতে পাবলিক টেলিগ্রাম চ্যানেলেও ওয়ার্ন করেছিলাম আপনাদেরকে যে ব্যাঙ্ক নিফটি কিন্তু সাইন দেখাচ্ছে কিন্তু উপরের লেভেল থেকে ফল আসতে পারে। ছোট্ট একটা অ্যাকাউন্টে আমি আপনাদের সঙ্গে ট্রেড শেয়ার করি মাঝে মাঝে, গতকালও করেছিলাম, আজকেও করেছি, মেবি হয়তো কালকে থেকে আর করবো না। বাট কীভাবে ট্রেড করতে হয় ছোটো অ্যাকাউন্টেও, যে ভালো ট্রেড করা যায় এবং কখন এক্সিট করতে হয়, দেখবেন আপনারা কি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে কি আর একবার দেখতে পারেন যে কোন টাইমে আমি এক্সিট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং সেখানেই মার্কেটের বটন তৈরি হয়েছে। তারপরের থেকে সেখান থেকে ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি সেখান থেকে রিভার্স নিয়েছিল। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, টাইমটা একবার দেখে নেবেন। আমি আর ওগুলো দেখাচ্ছি না, প্রফিট শেয়ারিং ব্যাপারটা এমনি আমি পছন্দ করি না, বাট আপনাদের সঙ্গে একটু প্রফিট না দেখালেও আপনারা তো বিশ্বাসই করেন না। তো যাই হোক, কীভাবে ট্রেড প্ল্যান করা যায়। তো এখনও পর্যন্ত যদি আজকেও দেখবেন অনেক নিউজ এসছে যে এফএনওতে রিটেল ট্রেডাররা লস করছে, এই করছে। আরে ভাই, রিটেল ট্রেডার যদি লসই করে তার জন্য কি করা হচ্ছে? করছেনটা কি? কিছুই তো হচ্ছে না, হচ্ছে তো কিছুই না। বরং রিটেল ট্রেডাররা যদি লস করে তার সেখান থেকে আরও এসটিটি। দেখুন এসটিটি যদি বেশি হয় সেক্ষেত্রে কি মনে হয় রিটেল ট্রেডার চলে যাবে? কারণ যে একদিনে ব্রোকারেজ ট্যাক্স মিলিয়ে সাপোজ কোনো একজন লোক 200 টাকা দিত, বা 100 টাকা যে লোকটা দেয় তার এখন কত দিতে হবে? 125 টাকা, বা তার এখন দিতে হবে 120 টাকা, 120 টাকা। তো 100 টাকা যে দিত সে এখন 120 টাকায়, তার কি অসুবিধা হবে কিছু? মনে হয় এটা কোনো সিস্টেম? এটা কোনো সিস্টেম নয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কার কি হলো না হলো দেখার দরকার নেই, এগুলো বলতে হয়, সে ভোট ব্যাংকের মতো বলতে হয় যে এটা এর ক্ষতি হচ্ছে, ওটা ওর ক্ষতি হচ্ছে। এটাই হচ্ছে আলটিমেট। আমার পকেট ভরার দরকার, আমার পকেট কিসে ভরছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো ট্যাক্স বাড়াও, আমার পকেট ভরুক। এসটিটি না বাড়ালেও তো এমনিতে ট্যাক্স বেড়েছে,
ট্যাক্সের এটাও অনেক বেড়েছে, তো সেন্টিমেন্টাল এফেক্ট খারাপ। দ্যাট মিনস দেখুন আজকে যদি আপনি ভাবেন, আমি এগুলো বলার সময় একটু বেশি বলছি হয়তো বা মনে হচ্ছে অনেকের, কিন্তু খুবই কম বলছি। দেখুন আজকে বিভিন্ন কান্ট্রিতে যারা ডেভেলপড কান্ট্রি যেগুলো আছে তাদের দেশের মোর দ্যান 30% বা 25% এরকম লোক আছে, 25% বা 30% তারা স্টক মার্কেটে ইনভেস্ট করে। আমাদের 3-4% লোক আছে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে, ঠিক আছে। এবং এই সংখ্যাটা কিন্তু আগে এর থেকেও কম ছিল, 1%-এরও কম ছিল, এবং এটা বেড়েছে কবে, কোভিডের পরের থেকে, করোনার পরের থেকে এই নাম্বারটা বেড়েছে, এবং এই নাম্বারটা বাড়তে বাড়তে আজকে মোর দ্যান 5% বা 4-5%-এর কাছাকাছি চলে এসছে। এবং আগামী 10 বছরের প্রজেকশন ছিল এটা আগামী 10 বছরে মোর দ্যান 10%-15% চলে যাবে। সেক্ষেত্রে আমাদের ইকোনমি গ্রো করবে, আমাদের শেয়ার বাজারে যদি টাকা ঢোকে এইভাবে ইনফ্লো করে, মার্কেটের জন্য ভালো, ওভারঅল ইকোনমির জন্য ভালো হবে, ভেরি গুড। বাট 2018 পর্যন্ত দেখুন যে লোকগুলো এখন জ্ঞান দিচ্ছে যে এই ট্যাক্স কোনো ব্যাপার নয়, ওই ট্যাক্স কোনো ব্যাপার নয়, তারা 2018 সাল পর্যন্ত যারা আজকে কোটিপতি বড় বড় ইনভেস্টার বলে নিজেদেরকে দাবি করেন, তারা 1 পয়সাও ট্যাক্স দেননি। কারণ 2018 সাল পর্যন্ত এখানে এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন বলে কিছু ছিলই না, ঠিক আছে। তো তারা এখন কিন্তু অনেক বড় বড় কথা বলছেন। বাট দেখুন 2018 সালে 10% যেটা হয়েছিল, ঠিক আছে, বা 15% যেটা ছিল সেটা এখন 20%, এবং যেটা 10% ছিল সেটা এখন 12.5%। তাহলে এটা যে 12.5%, এটা তো আগামী 2-3 বছর পরে 2-1 বছরের মধ্যে এটা 15% এবং তারপর 20% যাবে না, এটাকে বলতে পারে। মানে এই যে ট্রেন্ডটা চলছে এটা তো আগামী দিনের উপরের দিকে যাবে। দ্যাট মিনস মানুষ সব কিছু ট্যাক্স দেওয়ার পরে, ইনভেস্টমেন্ট করার পর, ট্যাক্স ফ্যাক্স সব দেওয়ার পরে যে টাকাটা বাঁচে সেটা রাখে সেভিংস হিসাবে 2 বছর 4 বছর ইনভেস্টমেন্টের জন্য। সেখান থেকেও যেটা হবে সেটা যদি ট্যাক্স। দ্যাট মিনস মানুষ কি চাইবে, মানুষ চাইবে আস্তে আস্তে মানুষের একটা অনীহা তৈরি হতে পারে আগামী দিনে, যে এই স্টক মার্কেটের উপরে যে ভরসা মানুষ করছিল আগামী দিনে, যেখানে মানুষ ইনভেস্ট করতে পারে লং টার্মের জন্য, সেটা কিন্তু যে হারে বাড়ছিল সেটা কিন্তু কমতে পারে। এটা 1-2 দিনে দেখা যাবে না, এটা আগামী দিনে আস্তে আস্তে, যে যদি এতটা ট্যাক্স যদি এখানে দিতে হয় তাহলে কেন মানুষ এখানে ইনভেস্ট করবে, এর থেকে জমি কিনে রাখবে, এর থেকে অন্য কিছু করবে, তাই না। এখানে স্টক মার্কেট অলওয়েজ রিস্কি। সবসময় যখন টিভিতে অ্যাড দেয় যে মিউচুয়াল ফান্ড বা যে কোনো জায়গায় যখন আপনি দেখবেন তখন দেখবেন একই কথা বলবে, স্টক মার্কেট রিস্কি আছে। এখানে যখন আপনি কাজ করছেন রিস্কি জায়গাতে, সেখানে আবার এত ট্যাক্স কিসে আসে? তো এফেক্ট আস্তে আস্তে আসবে। আর এই মুহূর্তে দেখুন মার্কেটে ফল হচ্ছে না। মিড ক্যাপ ইন্ডেক্স আজকে যদি দেখেন একদম টপে গিয়ে ক্লোজ দিয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স কোনো উইকনেস দেখায়নি, নিচে এসছে আবার টপে গিয়ে ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটি দেখুন অনেকটা উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, বাট ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজ দিয়েছে এটা ভালো ক্লোজিং নয় ব্যাঙ্ক নিফটিতে, কারণ 51,750 নিচে ক্লোজ দেওয়ার পরে এখানে উইক ছিল এবং আজকে ক্লোজ দিয়েছে 51,500 নিচে। উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে 200-300 পয়েন্ট উপরে গেলেও সেক্ষেত্রে বাইং সাইডে প্ল্যান করছি আমি ব্যাঙ্ক নিফটিতে। সেল অন রাইজ গতকালও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। নিফটিতে যদিও বা অন্য কোনো সেক্টর থেকে লোকজন আসবে নিফটিতে, এই যে নিফটিকে হেল্প করতে পারে, উপরের দিকে তুলতে পারে, বাট ব্যাঙ্ক নিফটিতে সাপোর্ট দেওয়ার মতো এরকম কিছু নেই। তো নিফটির ক্ষেত্রে দেখুন সিম্পল যদি আমি এখন 5 মিনিটের চার্ট ওপেন করি, নিফটিতে মোস্টলি সাইডওয়েজই মুভমেন্ট ছিল। দেখুন আজকে খুব বড় মুভমেন্ট কিছু নেই। বাজারে উপরের যে হাই তৈরি করেছিল সকালে সে হাই ব্রেক করতে পারেনি। তো আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে এখানে 24,500-এর উপরে যদি সাস্টেন করে বাজার, দেন উপরের দিকে ছোটোখাটো মুভমেন্ট দেখাতে পারে। 24,500 নিচে বাজার উইক থাকবে, এর উপরে মুভমেন্ট হলেও বাজার উইক। এবং দেখুন এখান থেকে যদি বাজার 24,400 লেভেলকে ব্রেক করে, নিচের দিকে 24,320-300, এই 320-300 লেভেল যেটা আজকের লোকে যদি ব্রেক করে বাজার, এই লেভেলকে যদি বাজার আজকে ব্রেক করে এখান থেকে, তাহলে বুঝবেন যে এখান থেকে বাজারের নিচের দিকে একটা কারেকশান আগামী দিনে আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, ছোটোখাটো কারেকশান কিন্তু এখান থেকে বাজার দেখাবে এবং সেক্ষেত্রে নিচের দিকে বড় টার্গেট অ্যাচিভ হতে পারে। তো আজকের যে রেঞ্জ বাজার বানিয়েছে এই রেঞ্জটা ইম্পর্টেন্ট, এই রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। আগামীকাল নিফটির এক্সপায়ারি, তো এক্সপায়ারির দিনে বাজারে দেখুন কোনো ডাইরেকশান নেই। এই বাজারে যদি আপনি ট্রেড করেন, দেখুন এখানে ট্রেড করেন, আপনাকে ছোটোখাটো ট্রেড করা ছাড়া উপায় নেই, ছোটো ছোটো ট্রেড করা ছাড়া অন্য কোনো তো উপায় নেই এই বাজারে, কারণ কোনো বাজারে ট্রেন্ড নেই। নিচে আসছে, নিচে থেকে বাউন্স উপরের দিকে মুভমেন্ট চলে আসছে, কতগুলো সুইং এখানে হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিও যে লেভেলে ব্যাঙ্ক নিফটি এখানে আজকে ক্লোজ দিয়েছে, যে জায়গাতে ব্যাঙ্ক নিফটি এখানে ক্লোজ দিয়েছে, এখানে নিচে আসার পর এখানে আমি প্রফিট বুক করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ছোট্ট প্রফিটে ছোট্ট অ্যাকাউন্টে শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, ঠিক আছে, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। তারপরেই দেখবেন এখান থেকে বাজারে রিভার্সালটা এসেছিল, আবার নিচে এসছে, এখান থেকে দেখুন আবার উপরের দিকে জায়গা দিয়ে, মানে কিছুই হয়নি এই জায়গাতে। যদি ছোটোখাটো ট্রেড প্ল্যান করেন তাহলে ঠিক আছে, এখানে কিন্তু ট্রেড করা যায়, বাইং সাইডেও রিভার্সাল সাইডেও ট্রেড প্ল্যান করা যেতে পারতো। আর এখান থেকে আমি কিছু করিনি সেকেন্ড হাফে, কারণ আমি চেষ্টা করি বাজারে ট্রেন্ডে থাকার, এবং এখান থেকে যখনই মুভমেন্ট হয়ে যায় ছোটোখাটো মুভমেন্ট
এখানে একটা নেওয়া যেত, বাট আমি এখানে কিছু আর ট্রেড করি না। আমি এর পরের থেকে বাজারে ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, আজকে কোনো কিছু করিনি। তো আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কি থাকবে দেখুন, এখান থেকে ব্যাঙ্ক নিফটি তো উইক, উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে 51,750 থেকে 800 ইনিশিয়ালি রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলের কাছে যদি আসে সেখানে সেলিং অপরচুনিটি খোলা যেতে পারে। উপরের দিকে ছোটো স্টপ লস বেরিয়েছে, আর যদি স্টপ লস ট্রিগার হয় উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 52,000 52,200 এসব লেভেলে গেলেও একদিনের ক্লোজিং হলে দেন আমি লং সাইডে প্ল্যান করবো, তার আগে নয়। উপরের লেভেল থেকে যদি মুভমেন্ট হয়, উপরের দিকে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে নিচের দেখুন কনসোলিডেশন যদি হয়, বাজার যদি এই লেভেলে আসার পরে এখানে যদি টাইম স্পেন্ড করে তারপর নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। সেক্ষেত্রে নিচের দিকে আজকের লো যেটা আছে 50,900 51,000 লেভেল পর্যন্ত বাজার আবার আসতে পারে, এবং এই লেভেল ব্রেক করলে নতুন মুভমেন্ট নিচের দিকে আরও দেখা যেতে পারে। ঠিক আছে, তো সিম্পল যদি এখানে কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি বাজার মুভমেন্ট হয় কন্টিনিউ, সেখান থেকে এখানে 300-400 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে আরও বাজার দেখাতে পারে। এবং মনে রাখবেন ছোটো 300-400 পয়েন্ট মুভমেন্ট নিয়ে এখানে কিন্তু প্রফিটও বুক করতে হবে। আজকে এখানে বাজার একটা টাইমে 1000 পয়েন্টের মুভমেন্ট দেখায় নিচের দিকে, 1000 পয়েন্টের। যদি প্রফিট না বুক করেন সেই 1000 পয়েন্টের যে প্রফিট সেটা কিন্তু আস্তে লসে কনভার্ট হয়ে যাবে, কারণ এটা অপশনের খেলা। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই, মিড ক্যাপ ইন্ডেক্স তো কোনো কিছুই মানছে না, কোনো কিছু নেই, একদম বুলিশ সাইডে গিয়ে ক্লোজ হয়েছে। বাট মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে উপরের দিকে 12,500 লেভেল ইম্পর্টেন্ট, গতকাল আমি শেয়ার করেছিলাম 12,500 উপরে সাস্টেন করলে মিড ক্যাপ ইন্ডেক্সে নতুন করে মুভমেন্ট পজিটিভ সাইডে দেখা যাবে। আদারওয়াইজ উপরের দিকে মুভমেন্ট হয়েছে ঠিক আছে। আর নিচের দিকে দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে আজকের লো মানে 350-340 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট দেখা যাবে। এই রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান, বড় কোনো সেট আপ আমি দেখছি না। যে কোনো দিকে মুভমেন্ট হলে 50-60 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে, এবং যদি নিচের দিকে এখানে মুভমেন্ট হয় সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট আরও বড় হতে পারে। গতকাল ভিডিওতে আপনাদের অনেক কমেন্ট পেয়েছি, লাইক পেয়েছি, শেয়ার পেয়েছি, বাজেট সম্বন্ধে আপনাদের অনেকের অনেক মূল্যবান মতামত আমি পেয়েছি। তো বাজেটটা এরকমই ছিল যেমনটি আপনিও ভেবেছেন বা আমি যেমনটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখন যে চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।